রাত তখন প্রায় 12:30। আকাশে চাঁদ থাকলেও সেটাকে বারবার ঢেকে দিচ্ছিল কালো মেঘ। আর এমন নির্জন রাতেই ট্রেন থেকে নামলো কলকাতার এক প্রাইমারি স্কুলের শিক্ষক সুভাষ। সুভাষের চোখে তখনও ঘুমের ছাপ, মাথার চুল এলোমেলো, কাঁধে ছোট্ট একটি ব্যাগ। ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে দূরে মিলিয়ে গেল। শেষ বগির লাল আলোটা অন্ধকারে হারিয়ে যেতেই চারপাশ যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। সুভাষের যাওয়ার কথা ছিল তার বড় বোনের বাড়িতে। বোনের দেবরের বিয়ে। কয়েকদিন ধরেই বাড়িতে উৎসবের আমেজ। বোন ফোন করে বারবার বলেছিল, কিন্তু সারা দিনের ক্লান্তিতে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিল সুভাষ। আর সেই ঘুম ভাঙল ভুল স্টেশনে এসে। একটা ছোট্ট পুরনো স্টেশন। প্ল্যাটফর্মের সিমেন্ট জায়গায় জায়গায় ফেটে গেছে। মাথার উপরে ঝুলে থাকা হলুদ বাতিগুলো কাঁপতে কাঁপতে জ্বলছিল। মনে হচ্ছিল যে কোনো সময় নিভে যাবে। টিকিট কাউন্টার বন্ধ। দরজার উপরে মরিচা ধরা তালা ঝুলছে। এই যে ভাই, কেউ আছেন? তার গলার শব্দ পুরো স্টেশনে প্রতিধ্বনিত হলো। কোনো উত্তর নেই, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার ডাক। দূরে রেল লাইনের ওপর হালকা কুয়াশা জমেছে। মাঝে মাঝে বাতাস এসে সেই কুয়াশাগুলোকে সরিয়ে দিচ্ছে। আর প্ল্যাটফর্মের ওপরে ঝুলে থাকা ভাঙা বাতিটা কাঁপতে কাঁপতে অদ্ভুত ছায়া তৈরি করছিল। এমন সময় দূর থেকে ভেসে এলো একটা অচেনা কণ্ঠ। বাদাম বাদাম, গরম বাদাম, বাদাম নিবেন? বাদাম। সুভাষ চমকে উঠে তাকালো। অন্ধকার ভেদ করে একজন লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। তার কাঁধে টিনের বাদামের বাক্স, গলায় ময়লা গামছা, মাথায় পুরনো টুপি। লোকটার বয়স 50-এর মতো, কিন্তু মুখে অদ্ভুত ক্লান্তি। বাদাম লাগবে বাবু? সুভাষ একটু স্বস্তি পেল। অন্তত একজন জীবিত মানুষ পাওয়া গেছে। এই স্টেশনে আর কেউ আছে? লোকটা উত্তর দিল না। চুপচাপ চারপাশে একবার তাকালো, তারপর ধীরে ধীরে সুভাষের পাশে এসে বসল। টিনের বাক্সটা নামিয়ে রাখতেই ক্যাচ করে একটা শব্দ হলো। এই স্টেশনে নতুন বুঝি? হ্যাঁ, ভুলে নেমে গিয়েছি। আমার নামার কথা ছিল আরেকটা স্টেশনে। লোকটা ধীরে মাথা নেড়ে বলল, এই স্টেশনে যারা ভুল করে নামে তাদের বেশিরভাগই রাতটা ভুলতে পারে না। সুভাষ অবাক হয়ে তাকালো। কেন? কি হয়েছে এই স্টেশনে? লোকটা চারপাশে তাকালো, যেন কেউ শুনছে কি না দেখছে। তারপর নিচু গলায় বলল, অনেক বছর আগে এটা খুব ব্যস্ত স্টেশন ছিল। রাত দিন ট্রেন যেত আর আসতো, মানুষে ভরা থাকতো পুরো জায়গা। তারপর এক রাতে একটা দুর্ঘটনা ঘটে, ভয়ানক দুর্ঘটনা। মাঝরাতে একটা ট্রেন লাইনচ্যুত হয়ে এই স্টেশনের কাছে অনেক মানুষ মারা যায়। কেউ বলে সেদিন সাহায্যের জন্যে অনেকে চিৎকার করছিল, কিন্তু ঝড়ের শব্দে কেউ শুনতে পায়নি। তারপর থেকে স্টেশন বদলে যায়। রাত বাড়লে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কিরকম? লোকটা এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। অনেকেই বলে মাঝরাতে এখানে ট্রেনের শব্দ শোনা যায়, কিন্তু লাইনে কোনো ট্রেন থাকে না। আর একটা কথা মনে রাখবেন বাবু। কি কথা? বাদামওয়ালা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখটা হঠাৎ অদ্ভুত গম্ভীর হয়ে গেল। এখানে যদি কখনো হারিকেন হাতে কোনো বৃদ্ধ লোককে দেখতে পান, তার কাছ থেকে দূরে থাকবেন। সুভাষ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কেন? লোকটা উত্তর দিল না। তারপর অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে আবার বলতে লাগলো, বাদাম বাদাম। কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আর পুরো স্টেশন আবার আগের মতো নিস্তব্ধ হয়ে পড়ল।
সুভাষ বেঞ্চের ওপর চুপচাপ বসে রইল। তার মাথার ভেতর ঘুরছিল লোকটার কথাগুলো। অদ্ভুত এক অস্বস্তি বুকের মধ্যে জমে উঠছিল ধীরে ধীরে। হঠাৎ এক ফোঁটা পানি এসে পড়ল তার হাতে, তারপর আরেকটা। সুভাষ মাথা তুলে আকাশের দিকে তাকালো। কালো মেঘ পুরো আকাশ ঢেকে ফেলেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হলো বৃষ্টি। দূরের জলাভূমি থেকে একসাথে ভেসে আসছে ব্যাঙের ডাক। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। সুভাষ তখনও বেঞ্চে বসে আছে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল রেল লাইনের ওপাশে। মনে হলো অন্ধকারের মধ্যে কোথাও একটা ক্ষীণ হলুদ আলো জ্বলছে। সে প্রথমে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু আবার বিদ্যুৎ চমকাতেই স্পষ্ট দেখা গেল লাইন ধরে একটু সামনে কেউ গেছে। এত রাতে এমন বৃষ্টির মধ্যে মানুষটা রেল লাইনে কি করছে? ধীরে ধীরে সে বেঞ্চ থেকে উঠে সেই রেল লাইনটির কাছে যেতে শুরু করলো সুভাষ। ভাগ্যক্রমে একটি ছাতা এনেছিল তার ব্যাগে। যতই কাছে যাচ্ছিল ততই স্পষ্ট হচ্ছিল দৃশ্যটা। একজন বৃদ্ধ মানুষ, সে একা বসে রেল লাইনে নাট বল্টু শক্ত করছে একটা পুরনো রেঞ্চ দিয়ে। তার পাশে একটা হারিকেন রাখা। হারিকেনটার ওপরে একটা কালো ছাতা খোলা, যেন বৃষ্টিতে আলো নিভে না যায়। বিষয়টি দেখতে সাধারণ মনে হলেও এটি সাধারণ কোনো বিষয় নয়। এত রাতে একা এই বৃষ্টির মধ্যে। ওখানে দাঁড়িয়ে থাকলে পিছলে পড়বেন। সুভাষ চমকে উঠল। আপনি এত রাতে কাজ করছেন? লোকটির চোখ দুটো অস্বাভাবিক শান্ত। রেল লাইন ঠিক না থাকলে দুর্ঘটনা ঘটে। এখনো ট্রেন আসে নাকি এখানে? ট্রেন সব সময় আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, স্টেশনের সব লাইন অন্ধকার, কোনো আলো নেই, কোনো ট্রেনও দেখা যাচ্ছে না। এই স্টেশনটা আসলে কেমন জায়গা? বৃদ্ধ লোকটা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এই স্টেশনে যারা অপেক্ষা করে তারা সবাই কোনো না কোনো ভুল করেই এখানে আসে। এক ঝলক আলো পুরো জায়গা আলোকিত করলো। সেই মুহূর্তে সুভাষ খেয়াল করলো বৃদ্ধ লোকটার পায়ের নিচে কাদা আছে, কিন্তু তার পায়ের কোনো ছাপ নেই। চারপাশে তখন শুধু বৃষ্টির শব্দ। এবার সুভাষ অস্বস্তি নিয়ে চারদিকে তাকালো। পরের ট্রেন কখন আসবে বলতে পারবেন? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, এত রাতে এখানে আর কোনো ট্রেন আসবে না। শেষ ট্রেনটাই ছিল আপনার ট্রেন। কথাটা শুনে বুকটা ধক করে উঠল সুভাষের। এদিকে বৃষ্টি আরও বেড়ে গেল। চারপাশ ঝাপসা হয়ে উঠছে পানির পর্দায়। চাইলে আমার কোয়ার্টারে রাতটা কাটিয়ে দিতে পারেন। এত রাতে স্টেশনে আপনার থাকাটা ঠিক হবে না। সকালে ট্রেন এলে ফিরে যাবেন। এবার সুভাষ অবাক হয়ে বলল, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, ওই দেখুন। লোকটা ধীরে রেল লাইনের পাশের অন্ধকার দিকে আঙ্গুলটি উঠিয়ে বলল, ছোট্ট ঘর, দুজনে কষ্ট করে থাকা যাবে। আমার পরিবারে এখন আর কেউ নেই, আমি একাই থাকি। সুভাষ কিছুক্ষণ দ্বিধায় রইল, কিন্তু এই নির্জন স্টেশনে একা থাকার সাহসও তার হচ্ছিল না। শেষমেশ সে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। বৃদ্ধ লোকটা আর কিছু বলল না, শুধু হারিকেন হাতে হাঁটতে শুরু করলো চুপচাপ। তার পেছন পেছন এগোতে লাগলো সুভাষ। রেল লাইনের পাশ দিয়ে সরু কাদামাটির পথ। বৃষ্টিতে পুরো রাস্তা পিচ্ছিল হয়ে আছে। হারিকেনের হলুদ আলোয় সামনে সামান্যই দেখা যায়। চারপাশে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। এক তীব্র বিদ্যুৎ পুরো জায়গাটিকে আলোকিত করে দিল। আর সেই এক সেকেন্ডের আলোতেই সুভাষ দেখল রেল লাইনের ওপাশে দাঁড়িয়ে আছে কয়েকটা মানুষ, স্থির হয়ে। আর তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভাষের দিকে। সুভাষ থমকে গেল, তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। ওহো, ওখানে কারা?
বৃদ্ধ লোকটা হাঁটা থামালো না, শুধু নিচু গলায় বলল, রাতে অনেক কিছুই দেখা যায়, সব কিছু দেখতে নেই। কিছু দূর এগোতেই অন্ধকারের মধ্যে দেখা গেল একটি পুরানো ছোট একটি কোয়ার্টার। রেল লাইনের একেবারে পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পুরনো একটা রেল কোয়ার্টার। ঘরটার দেয়াল ফেটে গেছে জায়গায় জায়গায়, স্যাঁতসেঁতে শ্যাওলা জমেছে পুরো গায়ে। উপরে মরিচা ধরা টিনের ছাউনি। ঘরের এক কোণে পুরনো লাল রঙের একটা সিগন্যাল লাইট ঝুলছে, যেটা নিভে আছে বহুদিন ধরে। বাড়িটার দিকে তাকালেই মনে হচ্ছিল এখানে অনেক বছর ধরে কেউ হাসেনি। আসুন বাবু, ভেতরে আসুন। হারিকেনের আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়তেই দেখা গেল একটা ছোট্ট খাট, পাশে কাঠের টেবিল, দেয়ালে ঝুলছে পুরনো একটা ঘড়ি, যেটা বন্ধ হয়ে আছে ঠিক রাত 2:17। বেশ কিছুক্ষণ পর সুভাষ ছোট্ট খাটের একপাশে শুয়ে আছে। তার শরীর আজ বেশ ক্লান্ত হলেও ঘুম আসছিল না কিছুতেই। আর ঘরের অপর পাশে মাটির ওপর চাটাই বিছিয়ে শুয়েছিল বৃদ্ধ লোকটা। মুখ দেখা যাচ্ছিল না ঠিকমতো। বেশ কিছুক্ষণ পর সুভাষ চোখ বন্ধ করেছে সবে, কিন্তু ঠিক তখনই দরজায় প্রচণ্ড শব্দ হলো। সুভাষ চমকে উঠে বসতেই আবারও সেই শব্দ। মনে হচ্ছিল এই বুঝি দরজা ভেঙে যাবে। সুভাষ ভয় নিয়ে দরজার কাছে এগিয়ে যেতেই শুনতে পেল এক অচেনা কণ্ঠস্বর। দাদা, দরজা খুলেন। সুভাষ কাপা হাতে দরজা খুলতেই সে দেখতে পেল অচেনা 4-5 জন মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে সেই বাদামওয়ালাটাও আছে। দাদা, এখানে কি করছেন? আমি আমি এই বৃদ্ধ লোকটার সাথে আছি। আজ রাতটা ওনার এখানে থাকবো বলে এসেছি। লোকগুলো অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। এমন সময় একজন লাঠিওয়ালা লোক নিচু গলায় বলল, কোন বৃদ্ধ? এই তো রুমে ঘুমাচ্ছে। কথাটা শুনে হঠাৎ সবাই চুপ হয়ে গেল। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। এরপর বাদামওয়ালাটি ধীরে ধীরে বলল, দাদা, এখানে কোনো বৃদ্ধ থাকে না। যিনি থাকতেন তার মৃত্যু হয়েছে প্রায় 15 বছর আগে। মুহূর্তেই সুভাষের শরীর এক প্রকার ঠান্ডা স্রোত বইতে শুরু করলো। সুভাষ কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখল হারিকেনের আলো তখনও দুলছে। খাটটার দিকে চোখ পড়তেই সুভাষ লক্ষ্য করল খাটের উপরে শুয়ে আছে একটা শুকনো কঙ্কাল। মাথার পাশে পড়ে আছে মরিচা ধরা হারিকেন। কঙ্কালটার ফাঁকা চোখের গর্ত যেন তার দিকেই তাকিয়ে আছে। সুভাষের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসতেই সে লক্ষ্য করল আরও অদ্ভুত এক জিনিস। যারা দাঁড়িয়েছিল তাদের চেহারা বদলে গেছে। লাঠি হাতে গ্রামবাসীদের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে। কারো চোখ নেই, কারো গাল পচে গেছে, আর বাদামওয়ালার মুখে ভয়ঙ্কর বিকৃত হাসি। এরপর সকলে একসাথে বলল, থেকে যান দাদা, থেকে যান। আমাদের সঙ্গে এই স্টেশনে থেকে যান। সুভাষ আর এক সেকেন্ডও দাঁড়ালো না। বৃষ্টি ভেজা কাদামাটির রাস্তা ধরে প্রাণপণে ছুটতে লাগলো সে। দৌড়াতে দৌড়াতে তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে একটা গ্রামের রাস্তা দেখা গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা গরুর গাড়ি। দুটি গরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে, আর গাড়ির ওপর শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এক গারোয়ান। ও ভাই, ওঠেন ওঠেন। লোকটির কোনো নড়াচড়া নেই। ভাই ভাই, আমাকে আমাকে বাঁচান। গারোয়ানকে সবকিছু খুলে বলার পর গারোয়ান সুভাষকে গাড়িতে উঠিয়ে নিলেন। দাদাবাবু, ওই স্টেশনটিতে 15 বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। এক বৃদ্ধ ছিল, সেই রেল লাইনের পাশে ছোট্ট ওই কোয়ার্টারটাতে থাকতো।
সে একদিন রাতে লক্ষ্য করলো রেল লাইনের নাটগুলো লাইন থেকে আলাদা হয়ে গেছে। সে তার সর্বোচ্চ চেষ্টা করে যাতে করে রেল দুর্ঘটনা না ঘটে, কিন্তু সেই ট্রেনটিকে সে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারেনি, বরং হারানের পা আটকে গিয়েছিল সেই রেল লাইনে। মুহূর্তের মধ্যে হারানকে পিষে দিয়ে সেই ট্রেনটা চলে যায়। একটু সামনে এগোতেই ট্রেনটা উল্টে যায়। অনেক মানুষের মৃত্যু হয়েছিল দাদাবাবু। এই কথাগুলো শুনে এই স্টেশনে আর এক মুহূর্ত দাঁড়ালো না। একটি হোটেল ভাড়া করে সেখানে রাত্রি কাটিয়ে সকালে রওনা হলো তার দিদির বাড়ি।